সেই 1959 আমি দণ্ডকারণ্যে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম তার সঙ্গে এই গল্পের সম্পর্ক নেই। সম্পর্ক যেটুকু তা হলো মহেশের সঙ্গে পরিচয় হওয়া। মহেশ চাপেকার মারাঠি। সে ছিল বোম্বের ইংরেজি খবরের কাগজের ডেইলি নিউজ রিপোর্টার। তার কাজ ছিল সারাদিন দেশ ঘুরে চমকে দেওয়া খবর জোগাড় করা। মহেশ আমার চেয়ে বছর দুয়েকের বড়, খুবই হাসি খুশি, সারাক্ষণ যেন টকবক করছে। মানুষকে আপন করতে তার বেশি সময় লাগতো না। আমাদের যখন আলাপ হয় তখন ওই যেমন আপনি টামনি দিয়ে শুরু হয় তেমনই শুরু হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তুমি থেকে তুইয়ে যেতে আমাদের বেশি সময় লাগেনি। মনে হয় যেন কত পুরনো বন্ধু আমরা। 2005 সালে তার মৃত্যু হয়। তার মৃত্যু পর্যন্ত আমাদের বন্ধুত্ব অটুট ছিল। আমি আছি কলকাতায়, সে থাকতো সেই আমলের বোম্বে, পরে মুম্বাইতে। 2-3 দিন পর পর আমাকে ফোন না করলে তার নাকি ঘুম হতো না। এতটাই ছিল আমার ওপর ওর টান। এসব অনেক পরের কথা। দণ্ডকারণ্যের কাজ শেষ করে আমরা রায়পুর এলাম। এখান থেকে সে যাবে দেশের পশ্চিম প্রান্তের আরব সাগরের পাড়ের শহরে। আমি ঠিক উল্টো দিকে, হুগলি নদীর পাড়ে দেশের পূর্ব প্রান্তের শহরে। কিন্তু মহেশ আমাকে ছাড়লো না, টেনে হেঁচড়ে নিয়ে গেল বোম্বেতে। আমাকে এতটাই ভালো লেগে গিয়েছিল তার, সে বোম্বেতে চাকরি বাকরি জুটিয়ে তার কাছাকাছি থাকতে বলল আমাকে। পাকাপাকি ভাবে অবশ্য থাকাটা হয়নি, তবে 10টি মাস সেখানে কাটিয়ে এসেছি আমি। আর একটা সময় এমন হয়েছিল যে প্রায় প্রতি মাসেই আমাকে সেখানে যেতে হয়েছে। কলকাতা থেকে বোম্বে, বোম্বে থেকে কলকাতা। বলা বাহুল্য এটা মাসিক রুটিনে পড়েছিল আমার। যাকে সেসব কথা, প্রথম যাত্রার কথা বলা যাক। আমরা রায়পুর থেকে বোম্বে মেলে চড়ে ভোরবেলা বোম্বের দাদা স্টেশনে পৌঁছে গেলাম। সেখান থেকে খুব কাছেই শিবাজি পার্কের গায়ে মহেশের বাড়ি। সে আমাকে ওদের বাড়ি নিয়ে যেতে চাইল, কিন্তু আমি তো না। কেননা আর যাই হোক অন্যের বাড়িতে থাকাটা আমার একেবারেই পছন্দ নয়। অনেক জোরাজুরি করলো মহেশ। তাকে বললাম, দেখ, তোর সব কথাই আমি শুনেছি মহেশ, এটা আমি পারবো না। আমাকে একটা মোটামুটি ভদ্র টাইপের হোটেল ঠিক করে দে তুই। অগত্যা মহেশ তখন তার জানাশোনা পাপাজি মানে ওই সর্দারজির একটা হোটেলে থাকার ব্যবস্থা করে দিল। জায়গাটা অবশ্য বেশ নিরিবিলি, ফাঁকা ফাঁকা, গাছপালায় ভর্তি। কলকাতায় যাদের সঙ্গে পরিচয় এবং ঘনিষ্ঠতা ছিল এমন অনেক কীর্তি বাঙালি তখন বোম্বেতে চলে গেছেন, বড় বড় কোম্পানিতে উচ্চ পোস্টে কাজ করছেন। আবার অনেকে হিন্দি ফিল্মের সঙ্গে জড়িয়েও গেছেন। এদের সঙ্গে আলাপ করলাম। মহেশ তার ডিউটির ফাঁকে ফাঁকে প্রায় রোজই আমার হোটেলে আসতো। আমি ওদের বাড়ি যেতাম। ওর মা, বাবা, ভাই বোনেরা চমৎকার মানুষ। সপ্তাহে একদিন অন্তত ওদের বাড়ি না গেলে সবাই রাগ করতেন। দিনগুলো মোটামুটি ভালোই কাটতে লাগলো। এবারে আসল গল্পে আসা যাক। মহেশ ছিল দারুণ ঈশ্বর ভক্ত ছেলে। যে কোনো দেবতার নাম শুনলেই সে হাত জোড় করত। এমনকি রাস্তাঘাটে যদি সাধু সন্ন্যাসী দেখত মাথা ঝুঁকিয়ে দিত সে। আর ভূত প্রেত সকলে বিশ্বাস করত সে। আর অন্যদিকে আমি কিন্তু এসব খুব একটা বিশ্বাস করতাম, আবার করতাম না। মহেশের এক প্রিয় বন্ধু ছিল সুরেন্দ্র দানি, তারা গুজরাটি। তার সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছিল মহেশ। এই গুজরাটিরা এমনিতেই খুব শান্ত প্রকৃতির হয়। কখনো কারোর সাথে উঁচু গলায় কথা বলে না তারা। তারা অত্যন্ত ঈশ্বর বিশ্বাসী হন। কিন্তু এই সুরেন্দ্র কিন্তু একেবারে ঈশ্বর টিশ্বর মানেন না। এই সুরেন্দ্রদের বিরাট গভর্নমেন্টের ব্যবসা আছে, প্যারিসে মস্ত কারখানা। এই মহেশের কাছেই তাদের বাড়ি, বিরাট বাড়ি, বিরাট বড় লোকরা। এক রবিবার সকালে মহেশ আমার হোটেলে ফোন করলো। জানিস, এক সিদ্ধ পুরুষের খবর পেয়েছি রে, বিরাট তান্ত্রিক। তিনি নাকি মুখ দেখে মানুষের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন। আজ বিকেলে 3টে রেডি থাকিস, আমিও আশ্রমে যাচ্ছি, তোকেও নিয়ে যেতে চাই। যাবি তো? আমি বললাম, হ্যাঁ, নিশ্চয়ই যাব। এই সাধু সন্ন্যাসীদের ব্যাপারে আমার খুব একটা আগ্রহ নেই, তবে ভবিষ্যতের ব্যাপারে কে না জানতে চাই। মহেশ আবার বলল, কিন্তু একটা প্রবলেম দেখা দিয়েছে বুঝলি। প্রবলেম? কিসের রে?
আর ওই সুরেন্দ্রটা কিভাবে টের পেয়েছে কে জানে, আমাদের সাথে যাবে বলে ঠিক করেছে। নানাভাবে ওকে কাটিয়ে দিতে চেয়েছি, কিন্তু কিছুতেই ও কথা শুনছে না। জানিস তো সুরেন্দ্রকে এরকম ছেলে, আশ্রমে গিয়ে যদি সাধুকে উল্টো পাল্টা বলে একেবারে 12টা বেজে যাবে। আমি বললাম, ছাড়বে না যখন তখন ওকে নিতেই হবে, ভালো করে বোঝা যেন আশ্রমে গিয়ে শান্তশিষ্ট থাকে। হ্যাঁ, দেখি। ঠিক 3টেই মহিষ আর সুরেন্দ্র এসে হাজির। আমরা 3জন বেরিয়ে পড়লাম। ঘাট থেকে সাভারবন ট্রেনে আন্ধারি, মিনিট 15 সেখান থেকে বাস ধরতে হবে। তখন আন্ধারির ওই দিকটা ভীষণ ফাঁকা ফাঁকা। এখানে একটা বাড়ি তো 150 গজ দূরে আরেকটা। স্টেশনে নেমে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো আমাদের। তারপর বিইএসটির লাল টকটকে বাস ছিল, আমরা উঠে পড়লাম। বাস চলতে শুরু করলো। এখানে চারিদিকে শুধুই পাহাড় আর জঙ্গল। মহেশের কথা মতো কন্ট্রাক্টর একটা জায়গায় আমাদের নামিয়ে দিয়ে সেই পাহাড়ের দিকে অদৃশ্য হয়ে গেল। নেমে যে কাউকে শোধাবো যে আশ্রমটা ঠিক কোথায় তারও উপায় নেই, কেননা আশেপাশে বা দূরে একটি মানুষও চোখে পড়ে না। সুরেন্দ্র জিজ্ঞেস করলো, আশ্রমের রাস্তাটা চিনিস তো? আবার যে খবর দিয়েছে তার কাছ থেকে ঠিক মতো বুঝে নিয়েছিস? মহেশকে বেশ চিন্তিত লাগলো। সে বলল, বাস স্টপে নেমে একটু এগিয়ে বাঁ দিকে বাজ পড়া বড় বিপুল গাছ আছে, তার পাশ দিয়ে সরু পথ দিয়ে খানিকটা গেলেই আশ্রম। অনেক খোঁজাখুঁজি করার পর বাজ পড়া পিপুল গাছটি পাওয়া গেল। ততক্ষণে আমরা ঘেমে নিয়ে গেছি, কেননা এখানকার রাস্তা খুবই খারাপ, উঁচু নিচু। সেই গাছকে অনুসরণ করে বাঁ দিকের একটা সরু কাঁচা রাস্তায় ঢুকে পড়লাম। দুপাশ থেকে ঝাঁকড়া ঝাঁকড়া প্রকাণ্ড গাছগুলোর ডালপালা রাস্তায় নেমে গেছে। মহেশ আমাদের টিম লিডার, সে আমাদের নিয়ে চলেছে। রাস্তার শেষ হয় না। একসময় সুরেন্দ্র বলল, আর পাচ্ছি না রে মহেশ, হাঁটুর হাড় আলগা হয়ে আসছে। আর কত দূর তোর আশ্রম? অবশ্য আমার হালও সেই রকমই ছিল। আরে আর আয় না, একটুখানি আছে। আর একটু করে করেই তো ঘন্টাখানেকের রাস্তা হাঁটিয়ে মারলি। তোর মতলবটা কি বলতো? আমিও বললাম, মহেশ, ইম্পসিবল, ফিরে চল। মহেশ কাকুতি মিনতি করে বলল, আরে আরে প্লিজ 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 ফিরে যাওয়ার কথা বলিস না, আর 10 মিনিট চল না। এরই মধ্যে হঠাৎই 3 রকম গলায় বিকট গর্জন আমাদের দিকে ধেয়ে এলো। কেউ যেন বলছে, রুক যা, রুক যা। সারা শরীর কেঁপে উঠল। আমাদের 3 জোড়া পা আপনা থেকেই থমকে গেছে। চমকে সামনের দিকে তাকিয়ে দেখে প্রায় 100 গজ দূরে 3 জন সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। মাঝখানে সন্ন্যাসীটির বয়স 65-66 হবে, মাথায় ধপধপে চুলের গোছা কয়েক জোটা। পাশাপাশি 2 জনের বয়স 35 কি 36 হবে, এদের হাইট আরো বেশি। 3 জনের চেহারা যেন পাথর দিয়ে তৈরি। বোঝাই গেল মাঝখানের বয়স্কটি হচ্ছে সন্ন্যাসী, পাশে 2টি সাগরেদ। 3 তান্ত্রিকের চোখ যেন জ্বলছে। বোঝা গেল আমরা 3 জনে যে এখানে হাজির হয়েছি তাদের সেটা পছন্দ নয়। তারা 3 জনই হুঙ্কার দিয়ে বলে উঠল, ভাগো ভাগো। এমনই একটা ভাব যে আমরা চলে না গেলে একেবারে ছিঁড়ে খাবে। সুরেন্দ্র আর আমি রীতিমতো তো ভয় পেয়েছি। শুকনো গলায় বললাম, চল চল, এখানে থাকাটা আর নিরাপদ হবে না। কিন্তু এই সাধু সন্ন্যাসীকে ভালোভাবেই চেনে মহেশ। সে বলল, আরে ঘাবড়াস না তো, দেখ না শেষ পর্যন্ত কি হয়। আমরা যতই দাঁড়িয়ে রইলাম তারাও আমাদেরকে আরো গালিগালাজ দিতে লাগলো। মহেশ বলল, চুপচাপ শুধু দাঁড়িয়ে থাক, ওরা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, বুঝলি? গালাগালির পর এবার তারা আমাদের দিকে মিসাইলের মতো পাথর ছুটতে লাগলো। একটা যদি গায়ে লাগে আর বেঁচে ফিরতে হবে না। মহেশ বলল, একদম ভয় পাস না, একটু পিছিয়ে চল। 25 গজের মতো আমরা পিছিয়ে এলাম। একসময় গুরুদেবের আদেশে তারা থামল। গুরুদেব বললেন, আমার সঙ্গে চল। হাঁটতে হাঁটতে একটু দূরেই আশ্রমে পৌঁছলাম আমরা। একটা বিশাল বটগাছের গুড়ির নিচে টিনের চালা। সেই বটগাছের নিচে বসার জন্য আমাদের শতরঞ্চি পেতে দিল। আর ঠিক তার সামনেই উঁচু বেদি।
লক্ষ্য করলাম টিনের চালার তলায় গাছের ডালে কয়েকটা ফটো ঝুলছে। তাদের মধ্যে বামা খ্যাপা রামকৃষ্ণ রয়েছে, লোকনাথও রয়েছেন, বাকিরা সবাই আমার অচেনা। আরও চোখে পড়ল আমাদের শতরঞ্জিগুলোর কাছাকাছি ৮-১০টা গর্ত, সেখান থেকে হঠাৎই কটা সাপ বেরিয়ে এলো। আমরা তো চমকে উঠে পড়লাম। এদের মধ্যে একটাও যদি ছোবল দেয় আর বাড়ি ফিরে যেতে হবে না। গুরুদেব তাদের কি একটা বলে তাড়িয়ে দিল। তারপর গুরুদেব আমাদেরকে জিজ্ঞাসা করল, বল কি জানতে চাস তোরা? মহেশ আর আমি সাষ্টাঙ্গে গুরুদেবের পা ছুঁয়ে প্রণাম করলাম। সুরেন্দ্র চুপচাপ বসে রইল। অবশ্য গুরুদেব সেটা লক্ষ্য করলেন, কিন্তু কিছু বললেন না। মহেশ হাত জোড় করে বলল, বাবা বাবা তুমি তো অন্তর্যামী, আমাদের দেখে সব কিছু বুঝতেই পারছো, তুমিই বলো। সত্য সত্যই গুরুদেব কিন্তু বলে দিলেন। আমরা অবাক, গুরুদেব তো আগে কখনো আমাদের চেনেননি। গুরুদেব এও বললেন, তোর এই কাগজে কাজ করতে আর ভালো লাগছে না, আরো বড় কাগজে নৌকায় চাকরি করতে চাস, তাই তো? মহেশ বলল, হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ, 2 বছর পর তোর মনোকামনা পূরণ হবে, আর 1 সাল বাদ তোর শাদিও হবে, আচ্ছা খুবসুরত বউ হবে। এরপরই দৃষ্টি পড়ল আমার উপর। গুরুদেব বললেন, আর তুই বাঙালি, ভাবছিস তো বোম্বাইতে থেকে যাবি, লেকিন তোর তো এখানে পাকাপাকি থাকা হবে না, তবে বারবার এখানে আসবি, কলকাতায় তোর নামকাম হবে। আর একটা কথা, তুই সহ্য করতে পারবি? আমি বললাম, হ্যাঁ বাবা বলো, পারবো। তোর ছোট ভাইয়ের মৃত্যু হবে 2 বছর পর, কোনো মতেই তা ঠেকানো যাবে না। শোনা মাত্রই বুকের ভেতরটা আমার ধড়াস করে উঠল। গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে কি যেন বিড়বিড় করে বললেন, হয়তো আমাকে সান্ত্বনা দিলেন। এবার তার নজর গিয়ে পড়ল সুরেন্দ্রের ওপর। মুহূর্তে গুরুদেবের চেহারাটাই বদলে গেল। মুখটা এমন গনগন করছে, চোখ থেকে আগুনের ফুলকি ছুটছে। কর্কশ গলায় বলল, হারামজাদা, তুই আমাকে পরীক্ষা করতে এসেছিস? কাউরে মানিস না, যা বাড়ি চলে যা, দূর হ। তোর বড় ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, যা ভাগ। সুরেন্দ্র এবার চাপা গলায় বলল, গুরুদেব, বড় ভাই কি বাঁচবে না? বাঁচবে, লেকিন জিন্দেগি লাঠিতে ভর দিয়ে হাঁটতে হবে ওকে, और एक आँख নষ্ট হয়ে যাবে। এই বলেই কিভাবে আমার দিকে তাকিয়ে বলল, আর বেটা, তোর সাথে তো আর আমার দেখা হবে না। এরপর ফিরে গিয়ে গুরুদেব যা যা বলেছিলেন তাই অক্ষরে অক্ষরে মিলে গেল। আমারও আর বোম্বে থাকা হলো না। তারপর 2009 সালে যখন প্রথম মুম্বাই যাই, স্থির করেছিলাম সে আশ্রমে যাবই যাব। ঠিক করা মাত্রই সেখানে আমি গিয়েও ছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। কিছুই আর আগের মতো নেই। এখন আমার মনে হয় যে সত্যই কি সেখানে আমি গিয়েছিলাম, নাকি সেটা আমার কল্পনা। এখানে শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।